আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সিয়াম, কি অবস্থা তোমার? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। বাড়িতে তুমি এখনো বাড়িতে? জি স্যার, বাসায় স্যার। আহ, গ্রামের বাড়িতে নাকি ঢাকা আসছো? না স্যার, গ্রামের বাড়িতে। ঢাকায় ভালো। কে সাকিব? সাকিবের তো চেহারা চেঞ্জ হয়ে গেছে সাকিবের, শুকে আসসালামু গেছে আলাইকুম মনে হয়। স্যার। ওয়ালাইকুম আসসালাম। চুল টুল বড় আগে শুকে গেছে, চুল বড় হয়ে গেছে কিন্তু চেহারা শুকে গেছে। জি স্যার, চুল কাটা হয় না স্যার অনেকদিন ধরে। আজকে তো প্রিন্সিপাল স্যারের সাথে মিটিং আছে, অনেকে এই জন্যই রেডি হয়ে পড়ছে নাকি সাকিব? জি স্যার। হ্যাঁ, না ভালো কাজ করছো, কেন 11টা তো সময় জি পাবো না। স্যার, তাই ভিডিও দেখে দিচ্ছি। স্যার লিংকটা কি আপনি এই গ্রুপে দিয়ে দিবেন নাকি স্যার আবার কোথাও থেকে আনতে লিঙ্ক হবে তো স্যার? দিয়ে দিচ্ছি কালকে রাত্রে, তুমি তো এখনই মনে হয়। ও, লিংক গ্রুপে লিঙ্ক দেওয়া কালকে রাত্রে গ্রুপে দেওয়া হয়েছে। অনেকে দেখছে তো, তোমাদের মধ্যে অনেকে দেখছে, তানবীরও তো দেখছে। কালকে রাত্রে গ্রুপে দিছি, এই যে তোমার উপরে আছে, ইচ্ছা করলে আমি ওটাকে আবার ফরওয়ার্ড করে দিতে পারবো না, ক্লাসের পর, বুঝছো? সাত জি স্যার। জি স্যার। লিঙ্ক দেওয়া আছে, কালকে দিয়ে দিছে, আমি দিয়ে দিচ্ছি আবার ফরওয়ার্ড করে। আসসালামু জি আলাইকুম স্যার স্যার। পাইছি। ওয়ালাইকুম আসসালাম। স্যার ইউনিফর্মের যে বিষয়টা এটা স্যার একটু কেমন ওটা হয় ওটা স্যার? গতদিন প্রিন্সিপাল স্যারে ক্লাস 9-এর মনে হয় একটা ছেলেকে ধরছিল, যে তুমি ভিডিও অন করছে, যদিও ভিডিও অন না স্যার করলে তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিডিও অন না করলে তো আর কেউ ধরতে পারে না, তো ভিডিও অন করার পর ধরা পড়ছে। তো আসসালামু আলাইকুম স্যার। তো তখন স্যারে বলছিল আর যে তোমরা মানে টিচারদের সামনে বা আমাদের সামনে যে পোশাক পরে বসো খালি গায়ে, এটা কোন ধরনের রুচির মধ্যে পড়ে? খালি গায়ে বসছে অনেকে, বুঝছো? খালি গায়ে বুঝো না, এই যে তামিম ওদিম আমার বললো না যে স্যার হবে না আমি স্যার? হ্যাঁ, ওইরকম অবস্থা আরই। স্যার, হ্যাঁ, ইউনিফর্ম ছাড়া কি হবে না? তামিম আবার কি বলছিল স্যার? তামিম বলছিল স্যার আমি তো খালি গায়ে, নাকি আর রাফি বলছিল, রাফি না তামিম একজন বলছিল, কি রাফি স্যার বলছিল, আমি এই ধরনের কোনো কথা বলি নাই স্যার। রাফি বলছিল মনে হয়। স্যার, রাফি, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই সাদা শার্ট নাই নাকি? তুমি এই কথা কেন বলো তানবীর? তোমার শার্টে কি অভাব পড়ছে নাকি? ইউনিফর্ম যদি একবার স্যার আমি 100%। চিন্তা করতেছি যে আজকে স্যার প্রিন্সিপাল স্যাররে কি কি বলা যায় স্যার, যেহেতু অনেকদিন পর পাইছি। তুমি বলতে পারবে না, স্যারই বলবো, তোমার বলার সুযোগ দিবে না কেন স্যার? এইখানে। ওই স্যারের পরামর্শমূলক তো, এই জন্য হয়তো তুমি বলা খুব একটা স্কোপ পাবেই না বলতে গেলে। স্যার তাইলে তো স্যার ভিডিও বানায় আপলোড দিলেই পারতো, শুধু শুধু স্যার মিটিং অন্য করার কি দুইটা দরকার? মিটিং দেখলাম স্যার, স্টুডেন্টদের কোনো বক্তব্য নাই, শুধু স্যার বলছে। বক্তব্য বলার সুযোগ নেই এখানে, স্যারের বক্তব্য। আর স্যারের বক্তব্য ওই মেইনলি আসলে আমি যা বুঝলাম আরই, প্রথম কথা হলো ওই শৃঙ্খলা ভিত্তিক কাজকর্ম নিয়ে, যেটা জারি ঘটনার পরিপ্রেক্ষিতে এটা তৈরি হলো আর কি। দ্বিতীয় ঘটনা হলো তোমাদের পরীক্ষার কথা নিয়ে, এই দুটা বিষয় নিয়ে এটা জি বোঝা স্যার। যাচ্ছে। জারি আর স্যার, স্যার কলেজে ঘটনা কি থাকতেই স্যার হবে? শুধুমাত্র হচ্ছে এটা বাধ্যতামূলক। অন রেকর্ডে সবকিছু বলা যায় না। কোনটা মানে স্যার কোনটা? যদি আপনার হচ্ছে ওই মানে প্রশাসনের হাতে না যেত, মানে হচ্ছে আপনার ওই পুলিশের হাতে, তাইলে স্যার প্রিন্সিপাল স্যার যতটুকু স্টুডেন্ট বান্ধব বা আমাদের উপরে যতটুকু তার আছে, সে একটা ট্রাই করে দেখতো। কিন্তু যেহেতু এটা পুলিশ কেস হয়ে গেছে আর তাও অজামিনযোগ্য, এখানে স্যার হস্তক্ষেপ ওই করা মানে ওই আমাদের ক্লাসের স্যার নিজেদের মানে প্রতিষ্ঠানের লিংক ভাবমূর্তি কই নষ্ট দিবে? হয়ে যাবে। ওই ক্লাসের লিঙ্ক দিয়েছি তো, তুমি দেখো না? এই কালকে স্যার রাত্রে, কালকে দিছে রাতে। 1টার দিকে আমি দিছি, তুমি দেখো একটু উপরের দিকে যাইলেই বাবা, একটু উপরে গেলে, আর না হলে ফরওয়ার্ড করে দিও একজন সামনে। স্যার স্যার লিংক দেখছি স্যার, মানে আমি আপনি দিছেন তো মনে করছি আপনার ক্লাসের লিংক। না না, আমার ক্লাসের না, ওটা লেখাই আছে উপরে, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। স্যার কলেজ ড্রেস তো স্যার ঢাকায়, স্যার কি করবো এখন স্যার? কলেজ ড্রেস ঢাকা, তাহলে সাদা আরে শার্ট ভাই পরে, একটা সাদা শার্ট সাদা নাই তোমার? শার্ট, সাদা সাদা শার্ট শার্ট আছে টার্ট না? পরে ওটাও নাই? এটা বয়।
সাদা আছে শার্ট স্যার। এই সাদা শার্ট গায়ে দিয়ে বসছে, তাও খারাপ না, কিন্তু কলেজ ড্রেস একবারই যদি না থাকে, কারণ একবারই খালি গায়ে উদাম গায়ে বসে যাবে না, অনেকে কি না অবস্থা খালি গায়ে বসে যায়। আমার তো তামিম ভাই বসে থাকে তো, খালি গেছে। এই 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 আচ্ছা যাই হোক, আমরা তোরা ক্লাস শুরু করে মানে দিই, দেরি করবো না, আর 7 মিনিট হয়ে গেছে। প্রমাণ আছে। এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল। বাচ্চা এত কথা বলো কেন তোমরা? তো আমরা আসলে গত ক্লাসে শেয়ার ইস্যুতে অধিহারের অঙ্কটা করে দিয়েছিলাম। অধিহারের অঙ্ক আজকে আমরা অবহারের অঙ্ক করাবো। তো মেইনলি গত ক্লাস আর এর আগের একটা ক্লাস মিলিয়ে 3টা ক্লাস হচ্ছে শেয়ার ইস্যু আমার। তো আজকে আমরা অবহার অঙ্ক করাবো। তোমাদের মনে হয় ইতিমধ্যে একটা সংশোধিত সিলেবাস দিছে, দেখছো? সংশোধিত বললে ভুল হবে, আসলে ওটা ওই 4টা চ্যাপ্টারে পি টেস্টে ছিল, ওইগুলোই ওই 4টাই ভিতরে অবজেক্টিভ করতে হবে, এগুলো বোঝা যাচ্ছে। তো এই 4টা চ্যাপ্টারের মধ্যে আমরা অলরেডি 4 নম্বর অধ্যায়ে আছি, সুতরাং সমস্যা হওয়ার কথা না। সাজ্জাদুল আসছে মনে হচ্ছে, নাকি সাজ্জাদ? হ্যাঁ, সাজ্জাদুল দেখা যায় না তো, সাজ্জাদুল মাঝে মাঝে কোথায় চলে যায়। এমনকি ক্লাস করে নাকি তামিম সাজ্জাদুল? স্যার হ্যাঁ, স্যার সাজ্জাদ মাঝে মধ্যে করে স্যার ক্লাস। স্যার একেবারে করে না তা না, মাঝে মধ্যে করে। আচ্ছা যাই হোক, শেয়ার ইস্যুতে আমরা এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার বিক্রি করা হয় এবং বিভিন্ন ধরনের শেয়ারের নমুনা এখানে দেওয়া আছে। কমন শেয়ারস মানে সাধারণ শেয়ার হোল্ডার, প্রেফারেন্স শেয়ারস মানে অগ্রাধিকার শেয়ার হোল্ডার, আর শেয়ার ক্যাপিটালের প্রকারভেদ দেওয়া আছে। অথরাইজ, ইস্যুড, সাবস্ক্রাইব, কল্ড আপ অ্যান্ড পেড আপ ক্যাপিটাল। অথরাইজ মানে অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিখিত মূলধন, তলবকৃত, এটা অবশ্য বর্তমানে নাই, আর আদায়কৃত মূলধন। তো আজকে আমরা যেটা শিখবো, যৌথ মূলধনী কোম্পানির শেয়ার সংক্রান্ত লেনদেনগুলো প্রাথমিকভাবে জাবেদা লিপিবদ্ধ করতে পারবে, যৌথ মূলধনী কোম্পানির শেয়ার সংক্রান্ত লেনদেনগুলোর ভিত্তিতে ব্যাংক হিসাব প্রস্তুত করতে পারবে, এবং সর্বশেষ যৌথ মূলধনী কোম্পানির শেয়ার সংক্রান্ত লেনদেনগুলোর ভিত্তিতে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারবে। তো আমাদের প্রশ্নে আসে, আমরা তামিমের নাম দিয়ে আজকে অঙ্ক দিচ্ছি, এই জন্য তামিম একটু খুশি হইতেই পারে। তামিম লিমিটেড বিএসইসি এর অনুমতি সাপেক্ষে ও ঢাকা স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত হয়ে, বিএসইসি মানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনারি, এর অনুমতি সাপেক্ষে ও ঢাকা স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত হয়ে প্রতিটি 50 টাকা মূল্যের 25,000 সাধারণ শেয়ার নিয়ে গঠিত। এই যে প্রথম যে লাইনটা পড়লাম, প্রতিটি 50 টাকা মূল্যের 25,000 সাধারণ শেয়ার নিয়ে তামিম লিমিটেড বিএসইসির অনুমতি সাপেক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত হয়। বলো দেখি এই মূলধনটা কোন মূলধন? এই যে এখন যে আমরা পড়লাম, এটা কোন মূলধনের মধ্যে পড়ে? তা অনুমোদিত মূলধন। এটা কোনো নাম আছে, বিকল্প আর কোনো নাম আছে? তার নিবন্ধিত মূলধন। ইয়েস, নিবন্ধিত মূলধন বা অনুমোদিত মূলধন। এরপরে কোম্পানি পরিচালনা পর্ষদ, উহা হতে 80% শেয়ার, উহা হতে মানে ওই নিবন্ধিত শেয়ার হতে 80% শেয়ার 10% অবহারে জনসাধারণ নিকট বিক্রয় নিমিত্তে প্রচারপত্র বিলি করে, যেটাকে প্রসপেক্টাস বলা হয়। তো বলতে পারবা 80% শেয়ার বিলি করছে, তাহলে 80% শেয়ারের সংখ্যা কত হবে? কোনটার 80%? কোন শেয়ারে? 25,000 80%, তাহলে 25,000 20,000 শেয়ার। 20,000 শেয়ার। আর 10% অবহারে, অবহার বলতে একটা শেয়ারের দাম ছিল 50 টাকা, কিন্তু 45 টাকা বিক্রি করছে 45 টাকা, মানে 5 টাকা কমে। অবহারকে আর কোন নামে ডাকা যায় কি? অবহারের বিকল্প কোন নাম আছে? স্যার বাট্টা। অবহারকে বাট্টা বলা হয় বা ডিসকাউন্ট বলে। অবহারকে আরেকটা নামও ডাকা হয়, সেটা হচ্ছে অনুহার। অনুহার, দীর্ঘ দন্তন হয়াকার র, অনুহার। অবহার, বাট্টা, অনুহার একই শব্দ। তো মোট 25,000 শেয়ারে আবেদন পাওয়া গেল। ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে 20,000, এটা আমরা এইমাত্র দেখলাম আর যদি 80%। আর আবেদনপত্র পাইছে 25,000 শেয়ারে। সাধারণত কোম্পানির সুনাম বেশি হলে এরকম বেশি আবেদনপত্র পায়, যদি সুনাম কম থাকে তখন আবেদনপত্রটা কম আসে। কোম্পানি ইস্যুকৃত শেয়ার যথারীতি বন্টন করে, যা ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে তাই বন্টন করছে, এর বাইরে একটাও বেশি দেয় নেই। এবং অতিরিক্ত আবেদনের জন্য রিফান্ড ওয়ারেন্ট প্রদান করে। অতিরিক্ত আবেদনের জন্য রিফান্ড ওয়ারেন্ট, এটা একটা দলিল। কিসের দলিল? ফেরত দেওয়ার দলিল। কোম্পানির ক্ষেত্রে কোম্পানি যখন শেয়ার ফেরত দেয়, তখন এই দলিলের মাধ্যমে যাদেরকে শেয়ার ফেরত দেয় তাদেরকে জানিয়ে দেয়, রিফান্ড ওয়ারেন্ট প্রদান করে, মানে ফেরত দেয় কথা।
শেয়ার প্রতি 2 টাকা করে অবলেখকের কমিশন প্রদান করে। অর্থাৎ যে শেয়ারগুলো ইস্যু করছে ওই ইস্যুকৃত শেয়ারকে প্রতি শেয়ারে 2 টাকা করে অবলেখককে কমিশন দেয়। বলতে পারবো অবলেখক শেয়ার বাজারে কিসের ভূমিকা অবতীর্ণ হয়? স্যার মধ্যস্থতাকারী। মধ্যস্থতাকারী। অবলেখক এই জন্য কমিশন পায়। অবলেখক কি শুধু কোম্পানির পক্ষে মধ্যস্থতা করে না, বিনিয়োগকারী পক্ষও করতে পারে? স্যার উভয় পক্ষে। উভয় পক্ষেরই মধ্যস্থতা করে। লাইক এ ব্রোকার। হ্যাঁ, ব্রোকার। তো এই ব্রোকারটা কি নিবন্ধিত না অনিবন্ধিত ব্রোকার? ইয়েস স্যার, এটা বিএসইসি কর্তৃক নিবন্ধিত স্যার। নিবন্ধিত, হ্যাঁ। অনেকটা ব্রোকার আছে যে অনিবন্ধিত, দালাল বলে আর পাসপোর্ট অফিসের সামনে দেখা যায়, ওরা আবার অনিবন্ধিত, কিন্তু শেয়ার বাজারে ব্রোকাররা নিবন্ধিত। এবার ক নম্বর প্রশ্ন, ইস্যুকৃত শেয়ারের পরিমাণ ও মোট শেয়ার অবহারের পরিমাণ। পাসপোর্ট অফিসের সামনে দালাল থেকে কেন স্যার? পাসপোর্ট অফিসে দালাল থাকে যদি আমাদের পাসপোর্ট তো সবাই যারা বিদেশে যায় বা বাইরের দেশে কাজ করতে যায় তারা অনেকেই পাসপোর্ট করে। তো অনেকে আছে গ্রাম থেকে আসে, ওরা তার তো কিছু বোঝে না, তো ওদেরকে যেমনি পারে বুঝাই যদি তুমি টাকা ইনকাম করতে পারে, খারাপ কি? ধরো তোমার পাসপোর্ট করতে লাগবে 3000 টাকা, এখন তোমার বললো যে এত টাকা দিয়ে আমি এতদিনের মধ্যেই বাই করে দিব, ওরা অবশ্যই বাই করে দিতে পারেও, ওদের সাথে ভিতরে যোগাযোগ আছে ঠিক। ইস্যুকৃত শেয়ারের পরিমাণ ও মোট শেয়ার অবহারের পরিমাণ নির্ণয় করো। ক নম্বর। খ, উদ্দীপকের আলোকে প্রয়োজনীয় জাবেদা প্রস্তুত করো। গ, উদ্দীপকের আলোকে কোম্পানির আর্থিক অবস্থা বিনিয়োগ প্রস্তুত করো। প্রথম প্রশ্ন, ইস্যুকৃত শেয়ারের পরিমাণ। এই দেখো ক নম্বর, ইস্যুকৃত শেয়ারের পরিমাণ নির্ণয়। নিবন্ধিত শেয়ারের সংখ্যা বা অনুমোদিত শেয়ারের সংখ্যা 25,000, যেটা আমরা দেখলাম প্রশ্নে। অতএব ইস্যুকৃত শেয়ারের সংখ্যা 25,000-এ 80%, তাহলে 20,000 শেয়ার। আর মোট শেয়ার অবহারের পরিমাণ জানতে চাওয়া হয়েছে, তো প্রথম বাই করতে হবে শেয়ার প্রতি অবহার। একটা শেয়ারের দাম দেখো 50 টাকা ছিল এখানে, তো তার উপর যদি 10% অবহার হিসাব করি তাহলে প্রতি শেয়ারে অবহার হবে 5 টাকা। এখন কোম্পানি শেয়ার ইস্যু করছে 20,000, কিন্তু আবেদনপত্র পাইছে 25,000 শেয়ারে। আমরা যখন অবহার বা অধিহার হিসাব করি তখন কি ইস্যুকৃত শেয়ার দিয়ে গুণ করি না আবেদনপত্র পাওয়া শেয়ার দিয়ে গুণ করি? কোনটা হয়? ইস্যুকৃত শেয়ার। সবসময় মনে রাখবা, অধিহার বা অবহার যেটাই আমরা ক্যালকুলেট করি না কেন, এটা অলওয়েজ কোম্পানি যা ইস্যু করে তার ভিত্তিতে অধিহার অবহার বের করতে হয়, আবেদনপত্র পাওয়ার ভিত্তিতে নয়। আবেদনপত্র বেশি পাইতেই পারে, কিন্তু ইস্যুকৃত শেয়ার এর উপর ভিত্তি করে অধিহার অবহার বের করতে হবে। আমার একটা শেয়ারে অবহার হচ্ছে 5 টাকা, তাহলে আমরা ইস্যু করছি 20,000, তাহলে 20,000 গুণ 5, 1 লাখ টাকা হচ্ছে শেয়ার অবহার টোটাল। এই হচ্ছে মোট অবহারের পরিমাণ। বুঝা গেল নাকি? বুঝতে পারছো? অবহারকে বিকল্প নামে ডাকা হয়, অনুহার, বাট্টা এ নামেও ডাকা হয়। শেয়ার ইস্যুর অঙ্ক সবচেয়ে সহজ। হ্যাঁ বলো। স্যার এখানে তো স্যার যেহেতু বাকি 5,000 শেয়ার তো স্যার যেহেতু ইস্যু করে নাই, কিন্তু স্যার যদি ইস্যু করতে তাহলে কি স্যার বলেই তো যে বাকি 5,000 শেয়ার 50 টাকায় ইস্যু করা হয়েছে। হ্যাঁ বলে দিত। এখন অবিলিখিত মূলধন 5,000 শেয়ারই বিলিযোগ, মানে ভবিষ্যতে বিলি করতেও পারে কোম্পানি, চাইলে না, না চাইলে কোম্পানি সংরক্ষণ করতে পারে, এটা বলে দিবে। না বলে দিলে তুমি তো আর বলতে পারবে না, কারণ কোম্পানি যা সিদ্ধান্ত নেয় তা পরিচালনা পর্ষদের মাধ্যমেই সিদ্ধান্ত নেয়, ওটা আর একক সিদ্ধান্ত না। কিন্তু এই সিদ্ধান্ত ইচ্ছা করলে কোম্পানি চেঞ্জ করতে পারে না, চেঞ্জ করতে গেলে আবার পরিচালনা পর্ষদের সভা আহ্বান করতে হয়। কোম্পানি সম্পর্কে ধারণা তোমাদের মনে হয় বেশি থাকা দরকার, বিশেষ করে তোমরা ম্যানেজমেন্টে এটা পড়ে ফেলছো, শেষ হয়ে গেছে তাই না? শেষ হয়েছে না প্রথম পত্র তো মনে হয়? জি স্যার। তারপরে এবার আমরা খ নম্বর, জাবেদা। উদ্দীপক আলোকে প্রয়োজনীয় জাবেদা প্রস্তুত করো। তো জাবেদাগুলো দেখো। প্রথম জাবেদা, আমরা এখানে কিন্তু একটা জাবেদা গতদিন থেকে বাদ দিয়েছি। গতদিন বলতে গতদিন আমি অধিহার অঙ্ক করেছিলাম, সেখানে আমরা বলছিলাম শেয়ারের বিনিময়ে স্থায়ী সম্পদ ক্রয়, বাট আজকের অঙ্কে সেটা নাই। অনেক সময় বড় থাকে না এটা, শেয়ারের বিনিময়ে স্থায়ী সম্পদ ক্রয় থাকলে অবশ্যই আমরা এখানে দিতাম। তো দেখো আমাদের অঙ্কে প্রথম লাইন হচ্ছে নিবন্ধিত হয়েছে কত শেয়ার নিয়ে সেটা। তো নিবন্ধিত শেয়ারের জন্য কোনো জাবেদা হয় না, কারণ এটা লেনদেন নয়, এটা নামে মাত্র মূলধন বলা হয়, নামিক মূলধনও বলা হয় এটাকে। কোম্পানির পরিচালনা পর্ষদ হতে 80% শেয়ার 10% অবহারে জনসাধারণ নিকট বিক্রয় নিমিত্তে প্রচারপত্র বিলি করে, এটাও কিন্তু একপক্ষীয় প্রচারণা, সুতরাং এটাও লেনদেন নয়। এটা ইস্যুকৃত মূলধন, এটা ছাড়া না পাওয়া পর্যন্ত এটাকে লেনদেন বলা যায় না। এরপরে নেক্সট হচ্ছে মোট 25,000 শেয়ারে আবেদন পাওয়া গেল, এবার সারা পাওয়া গেল, এবার লেনদেন হবে। 25,000 শেয়ারে যখন আবেদন পাওয়া যায় তখন টাকাও পাওয়া যায়। এখন একটা শেয়ার কত টাকা করে বিক্রি করছি বলো? আবেদনপত্রের টাকা যখন আমরা পাবো কত করে নিব? 50 টাকা করে নিব নাকি 45 টাকা করে নিব? 45। তাহলে 25,000 শেয়ার 45 টাকা করে পাওয়া গেছে। দেখো প্রথম জাবেদা, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট,
যেহেতু প্রতি শেয়ার 45 টাকা করে 25,000 শেয়ারে আবেদনের টাকা পাওয়া গেল। কারণটা দেখে তুমি বলতে পারবা এখানে টাকা কত হবে। যদি কারণটা এভাবে লিখতে পারো তাহলে তোমার টাকা লিখতে আর সমস্যা হবে না। যেমন এখন তুমি টাকাটা হিসাব করে লিখতে পারবা 25,000 গুণ 45 চলে আসবে 11,25,000 টাকা। অনেকে এই কারণটা আরো শর্ট করে দিয়ে দেয়, কি শর্ট, আবেদনের টাকা পাওয়া গেল এতটুকু লেখে, কিন্তু তখন আবার টাকা বসাইতে গিয়ে তুমি ভুল করে দিতে পারো। জাবেদা সবাই এখানে মুখস্থ করে বলতে পারে, কারণ জাবেদাগুলো ফিক্সড। বাট প্রবলেম হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে টাকা। এই টাকাটা বের করতে গেলে তুমি হয়তো ভুল করে দিতে পারো। এই কারণে নিচে কারণটা যে আমি যেভাবে দিচ্ছি এইভাবে যদি তুমি দাও তাহলে তুমি আর ওই টাকার অঙ্ক ভুল করবে না। 45 টাকা করে 25,000 শেয়ার আবেদন টাকা পাওয়া গেল, তাহলে যোগ গুণ করলে 11,25,000 টাকা আসে প্রথম জাবেদা এটা। দ্বিতীয় জাবেদা আমরা কেন শেয়ার ইস্যুর মাধ্যমে, আমরা বলতে কোম্পানিকে বোঝাচ্ছি তামিম লিমিটেড, সে কেন শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন আবেদন টাকা গ্রহণ করে। এই যে ব্যাংক ডেবিট করলাম বললাম, কেন টাকাগুলো আমরা নিলাম, উদ্দেশ্য কি বলো দেখি। মানে কোম্পানি যে এত টাকা নিচ্ছে শেয়ার ইস্যুর কোম্পানির শেয়ার মূলধনকে বৃদ্ধি করা, উদ্দেশ্য একটাই, কোম্পানির শেয়ার মূলধনকে বৃদ্ধি করা। এখন কোম্পানি যদি শেয়ার মূলধন বৃদ্ধি করতে চায় সেক্ষেত্রে কোম্পানির আবেদনের টাকা তো বেশি পাইছে, তাহলে সব টাকাই কি মূলধনে নিয়ে যাবে কিনা, না। উত্তর হচ্ছে না, যতগুলো শেয়ার কোম্পানি ইস্যু করছে সেগুলো শেয়ার টাকাই মূলধনে স্থানান্তর করতে হয়, আর একটাও বেশি না। তাই যদি হয় তা আমাদের কোম্পানি ইস্যু করছে এখানে তামিম লিমিটেড 20,000 শেয়ার, কিন্তু আবেদনপত্র বেশি পাইছে, তাহলে আমরা মূলধনে যখন নিয়ে যাব তখন 20,000 শেয়ারের টাকাই মূলধনে নিব, এর চেয়ে বেশি একটাও মূলধনে স্থানান্তর হবে না। কারণ তাদের সিদ্ধান্ত কিন্তু 20,000 শেয়ারই বিলি করবে। দেখো লেখা আছে এখানে, তাদের সিদ্ধান্ত যে 20,000 শেয়ার বিলি করবে এটা লিখে দিচ্ছে। কোম্পানি ইস্যুকৃত শেয়ারই যথারীতি বন্টন করে, তার মানে কি ওই অতিরিক্ত আবেদন আর বন্টন করে না। তাহলে এখন এটা জাবেদা হবে শেয়ার আবেদন ডেবিট, যেহেতু অবহার বিলি করছে শেয়ার অবহারও ডেবিট হয়। আমি বলতে পারো স্যার অবহার কেন ডেবিট হবে, অবহার কি মুনাফা জাতীয় ব্যয় না মূলধন জাতীয় ব্যয়, কোন ধরনের ব্যয়? মূলধন জাতীয়। মূলধন জাতীয় ব্যয়। অবহার কোম্পানির জন্য লস, মূলধন জাতীয় ব্যয় বা ক্ষতি। জাবেদা সবসময় ব্যয় বা ক্ষতি ডেবিট হয়, ওই কারণে আমরা ডেবিট করি। অবহার সবসময় জাবেদা ডেবিট হবে আর ওদিয়ার ক্রেডিট হবে। শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অবহার ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। মূলধন বৃদ্ধি পাইছে তাই মূলধন ক্রেডিট, আর আবেদন ডেবিট হচ্ছে ওই যে মাত্র আমরা আবেদন টাকা গ্রহণ করলাম এটা যদি আমি মূলধনে স্থানান্তর করি তাহলে আমার আয়টা কমে যাবে। এখন আমরা হিসাব করতে হবে অবহার সবার আগে। আমরা অবহার হিসাব করছিও, প্রতি শেয়ার 5 টাকা করে 20,000 শেয়ার 1 লাখ টাকা অবহারের সামনে লিখে ফেললাম। আর আবেদনে হবে আমাদের 45 টাকা করে 20,000 শেয়ার, আবেদনে 45 টাকা করে 20,000 শেয়ার, 20,000-এর বেশি আমরা নিব না এখানে। আর মূলধনে যাবে টোটাল নামিক মূল্য, নামিক মূল্যের বাইরে মূলধনে যায় না। নামিক মূল্য মানে একটা শেয়ারের দাম 50 টাকা, ওই 50 টাকা করে মোট 20,000 শেয়ার হচ্ছে 10 লাখ টাকা শেয়ার মূলধন ক্রেডিট। মূলধন যে অঙ্ক যেরকমই হোক না কেন, অধিহার বা অবহারের, তোমার মাথা রাখতে হবে মূলধনে যখন তুমি টাকা নিবা তখন অবশ্যই নামিক বা লিখিত মূল্যে টাকা যাবে, এর চেয়ে বেশি যাবে না, কমও যাবে না, এটা মনে রাখতে হবে। এরপরে আমরা এখানে অতিরিক্ত আবেদনেরটা আমরা আজকে একটু পৃথকভাবে দিচ্ছি, যদিও আগের ক্লাসে স্যার এখানে অবহারের টাকাটা 1 লাখ কিভাবে হলো স্যার? এটা তো আমি ক নম্বরে হিসাব করলাম, এই যে দেখো তুমি, এই যে এটা একটা শেয়ারের দাম হচ্ছে, ও আচ্ছা জি এই 1 লাখ টাকা যে আমরা বের করলাম না, এটাই অবহার। ওই যে তোমার ইস্যুকৃত শেয়ার 20,000, একটা শেয়ারের দাম কত 5 টাকা না, তাহলে 5-20 কত হয় 1 লাখ টাকা, এটাই হচ্ছে অবহার। এরপরে আমাদের যেটা সেটা ছিল অতিরিক্ত আবেদনের টাকা রিফান্ড ওয়ারেন্ট প্রদান করে, মানে ফেরত দিছে। তো ফেরত দিলে আমরা জাবেদা কি করি, এটা আমরা আগের ক্লাসেও করছিলাম, যদিও এটা আমরা আগের ক্লাসে এটার সাথে এই জাবেদার সাথে মিক্স করে দিচ্ছিলাম 2 নম্বর। আর আজকে আমরা পৃথকভাবে এটা দিচ্ছি শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। মানে অতিরিক্ত আবেদনের টাকা যদি আমি ফেরত দিই তাহলে আমি আবেদন বাবদ যে অতিরিক্ত মানে অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হলো, ফেরত দেওয়া যাবে না। তো এখানে আমি রিফান্ড ওয়ারেন্ট মানে ওটাই, রিফান্ড ওয়ারেন্ট মানে একটা দলিল, রিফান্ড মানে তো ফেরত, এটা সবাই জানে। আর ওয়ারেন্ট মানে এটা ওই ফেরত সংক্রান্ত দলিল, যার মাধ্যমে কোম্পানি শেয়ার হোল্ডারকে তাদের অতিরিক্ত টাকা ফেরত দিয়ে দেয়। তো এখন এখানে শেয়ার আবেদনের টাকা যদি অতিরিক্ত ফেরত দিই তাহলে যা আবেদন হচ্ছে শেয়ার আবেদন ডেবিট, ব্যাংক ক্রেডিট। এখন বলতে পারা যায় স্যার শেয়ার আবেদন ডেবিট কেন, কারণ আমি আবেদন বাবদ টাকা পাইছি অতিরিক্ত, এখন আমি আবার ফেরত দিয়ে দিচ্ছি, তাহলে আমার আয় কমে যাবে আর ব্যাংক জমাও কমে যাবে, তাহলে আয় কমলে ডেবিট, ব্যাংক ক্রেডিট। এটা সাধারণত শেয়ারের ক্ষেত্রে এটা ফেরত দেয়, কিন্তু যারা কলেজ বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় যারা আবেদন করে বা আবেদনপত্রের টাকা নেয় ওই যে ফর্মের বা মূল্য বাবদ, ওটা কিন্তু ওরা ফেরত দেয় না,
কিন্তু শেয়ারের বেলা কিন্তু এটা ফেরত দেয়। এই কারণে শেয়ার আবেদন ডেবিট, ব্যাংক ক্রেডিট এটা যাবে না। তো এখন কত শেয়ার ফেরত দিবে? অতিরিক্ত আবেদন কত ছিল? 5,000 শেয়ার। আর দাম কত করে আমরা গ্রহণ করছি? কত করে? আমরা কিন্তু 50 টাকা করে গ্রহণ করি নাই। কত করে গ্রহণ করছি বলো? 45 টাকা করে। 45। তাহলে 5,000 গুণ 45, 2,25,000 টাকা আমরা ফেরত দিব। এখন এখানে অবহারে অনেকে এই ভুলটা করে যে তুমি যখন টাকাটা ফেরত তখন 5,000 গুণ 50 লিখে দেওয়া যে আমি 50 টাকা করে ফেরত দিব। আসলে আমি যা গ্রহণ করছি তাই ফেরত দিব। অধিয়ারের বেলাও এরকম, আমি যা গ্রহণ করছি তাই ফেরত দিব। এখন অধিয়ার তো বেশি মূল্য, যেমন ধরো 100 টাকার শেয়ার 110 টাকা বিক্রি করছো, তাহলে তুমি ফেরত দেওয়ার সময় 110 টাকা করে 5,000 শেয়ার ফেরত দিবে। তো এগুলো মনে রাখতে হবে, ফেরত দেওয়া যাবে না সবসময়। অধিয়ার সহ আর অবহারে অবহার ছাড়া। এরপরে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে শেয়ার প্রতি 2 টাকা করে অবলেখকের কমিশন প্রদান করা হয়। এই যে অবলেখক আমাদের শেয়ারগুলো বিক্রি করার দায়িত্ব নিছে, এই জন্য আমরা তাদেরকে কমিশন দিব। তাহলে যাবে হচ্ছে শেয়ার অবলেখক কমিশন ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। শেয়ার অবলেখক কমিশন ডেবিট কেন? কারণ এটা আমার মূল্য জাতীয় ব্যয়, শেয়ার কোম্পানি সবসময় ইস্যু করে না, এই জন্য ডেবিট। আর ব্যাংক ক্রেডিট হচ্ছে আমি তাদেরকে কমিশন প্রদান করছি ব্যাংকের মাধ্যমে। শেয়ারের লেনদেনগুলো সব ব্যাংকের মাধ্যমেই হয়। তাহলে আমরা টাকা কত করব? 2 টাকা করে একটা শেয়ারে। আমাদের শেয়ার কত ইস্যু করছি? 20,000। ইস্যুকৃত শেয়ার দিয়ে গুণ করতে হবে। প্রতি শেয়ার 2 টাকা করে 20,000 শেয়ারের জন্য অবলেখককে কমিশন প্রদান করা হলো, তাহলে 40,000 টাকা। এই হচ্ছে আমাদের 4টা জাবেদার 4 মার্কস। তো এইখানে ইচ্ছা করলে আবেদনের সাথে ওই যে ফেরতের যে জাবেদাটা আলাদা করলাম, এটা কিন্তু তুমি ইচ্ছা করলে মূলধনের সাথে দিয়ে দিতে পারো, তখন 3টা জাবেদা হয়, তখন ওটার জন্য 2 মার্কস। আর আমরা 4 মার্ক হিসাব করলে এভাবে দিতে পারি। আবার যদি সম্পত্তি ক্রয় থাকে তখন আরেকটা জাবেদা বেড়ে যায়, তখন ওইভাবে 4টা 4 মার্কস। তো এখানে 4টা হিসাব করেই দেয় যাতে 4 মার্কস দেওয়া যায় এভাবে। আচ্ছা, এবার আমরা আরে আল্লাহ, মোরসালিন চৌধুরী তো অনেকদিন পরে দেখলাম মনে হয়, মানে এই প্রথম ক্লাস করতে আসছে। তামিম, মোরসালিন চৌধুরী কি আগে দেখছো নাকি? তুমি জয়েন করা আগে বলো সত্য কথা। তামিম তো মনে হয় আমার শোনে না। আচ্ছা যাক, এখন আমরা এই যে জাবেদা করলাম 4টা জাবেদা, তার পরিপ্রেক্ষিতে আমাদের একটা জিনিসের প্রয়োজন হয়, সেটা হচ্ছে কি ব্যাংক উদ্বৃত্ত কত। কারণ আমরা আর্থিক অবস্থা বিনি করবো গ নম্বরে, আমাদের প্রশ্নে বলা আছে গ নম্বর আর্থিক অবস্থা বিনি করতে হবে। তো আর্থিক অবস্থা বিনি যদি আমরা করতে চাই তাহলে আমাকে ব্যাংক জমা জানতে হবে এখান থেকে। যদিও আমি জাবেদা থেকে মুখস্থ গণনা একটা দিয়ে ব্যাংক জমা বের করে ফেলতে পারি। এখানে ব্যাংক ডেবিট আছে আর ওইদিকে 2টা জাবেদা ব্যাংক ক্রেডিট আছে, বিয়োগ করলে হয়। তো আমি একটা খতিয়ান করে এখানে দেখাইলাম যে ব্যাংক হিসাবে ব্যাংক জমা কিভাবে নির্ণয় করে। তুমি না করলেও পারো, তুমি ব্যাংক ডেবিট থেকে ব্যাংক ক্রেডিট বিয়োগ করে দিতে হয়। বিয়োগ করলে যে পার্থক্যটা আসবে ওটাই হচ্ছে ব্যাংক জমা। তো দেখো আমাদের প্রথম জাবেদায় ব্যাংক ডেবিট ছিল, এই যে শেয়ার আবেদনের বিপরীতে ব্যাংক ডেবিট 11,25,000। তো আমরা দেখো ডেবিট পাশে লিখছি 11,25,000, শেয়ার আবেদন নাম দিয়ে জেরো ডেবিট 11,25,000। তারপরে দেখো দ্বিতীয় জাবেদায় ব্যাংক ছিল না, 3 নম্বর জাবেদা আবার ব্যাংক আস ফেরত দেওয়ার, শেয়ার আবেদন ডেবিট ব্যাংক ক্রেডিট। এই যে দেখো আমরা শেয়ার আবেদন হিসাব দিয়ে ব্যাংকের টাকাটা ক্রেডিট দিকে যেটা ছিল লিখলাম 2,25,000, বিয়োগ করলাম 9 লাখ। তারপর লাস্ট যে জাবেদাটা সেখানেও ব্যাংক ক্রেডিট আছে, শেয়ার অবলেখক কমিশন দিয়ে আমরা ক্রেডিট পাশে লিখলাম 40,000, বাদ দেওয়ার পর 8,60,000 টাকা। এটাই হচ্ছে ব্যাংক জমা। ডেবিট ব্যালেন্স যেহেতু ব্যাংক জমা, এটা কোথায় কাজে লাগবে? আর্থিক অবস্থা মিলতে। যদিও এটা তুমি না করলেও মুখোমুখি হিসাব করে বা নিচে গণনা দিয়ে 1 লাইন দিয়েও করে দিতে পারো, ব্যাংক ডেবিট যোগ করে ক্রেডিট 2টা বাদ দিলে হয়, কারণ এখানে এটা করতে বলে নাই। এরপরে গ নম্বর যেটা আমাদের করতে বলছে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে বলছে কোম্পানির। তো আর্থিক অবস্থা বিবরণী ঘর, এটা অবশ্যই কোম্পানির শেয়ারের সংক্রান্ত লেনদেনের ভিত্তিতেই আর্থিক অবস্থা বিবরণী, এখানে তারিখ নাই, এই জন্য উপরে আমরা আর্থিক অবস্থা বিবরণী তামিম লিমিটেড নাম দিয়ে লিখলাম। তারপরে আমাদের সম্পদের মধ্যে প্রথমে স্থায়ী সম্পদ আসে, আজকের অঙ্কে স্থায়ী সম্পদ নাই তাই আমরা লিখতে পারি নাই। নেক্সট চলতি সম্পদ, যেটা এইমাত্র বের করলাম, ব্যাংক জমার উদ্বৃত্ত বা ব্যাংক জমা 8,60,000 টাকা। অসমন্বয়কৃত ব্যয় হেডলাইন দিয়ে 2টা আইটেম আসবে, শেয়ার অবলেখক কমিশন যেটা আমরা জাবেদা দেখলাম 40,000, এই যে জাবেদাটা, আর শেয়ার অবহার যেটা আমরা জাবেদা দেখলাম 1 লাখ টাকা, অথবা আমরা ক নম্বরে বের করছি। এই দুটোই এখানে বসবে, 1,40,000 যোগ করে বাইরে লিখলাম, লেখার পরে মোট হবে 10 লাখ টাকা। এখন এই দুটা অসমন্বয়কৃত ব্যয়, এগুলোকে অলিক সম্পদ বলে, অবাস্তব সম্পদও বলে থাকে, কারণ এগুলা প্রত্যেক বছর কোম্পানি তার নিট মুনাফার বিপরীতে অবলম্বন করে একটা সময় পর এগুলো কোম্পানির সম্পদ হিসাবে আর থাকে না। এই জন্য এগুলোকে অসমন্বয়কৃত ব্যয় বলে। ব্যয়ের যে অংশটা চলতি বছরে সমন্বয় হয় সেটা অবলম্বন হয়ে যায়, এই জন্য এটার নাম অসমন্বয়কৃত ব্যয়
অথবা অবলোপনযোগ্য ব্যয়ও বলা হয়। এখানে আরো থাকতে পারে ঋণপত্রের বার্তা, যদিও আমরা ঋণপত্রের অঙ্ক খুব একটা শেয়ার ইস্যু অঙ্কে পাবো না, একটা দুটো হয়তো থাকতে পারে। এরপরে আমরা দায় পাশের শেয়ারহোল্ডারদের শর্ত ও দায়, এটার মধ্যে আমরা প্রথমে শেয়ার মূলধন চারটা হ্যাঁ স্যার অসমন্বয়কৃত ব্যয়গুলো স্যার সম্পদের সাথে যোগ হয়ে বসে এখানে কেন? অসমন্বয়কৃত ব্যয় মানে হচ্ছে চলতি বছরে যে ব্যয়গুলো নিঃশেষিত হয় নাই। নিঃশেষিত বলতে আমরা জানি যে ব্যয়গুলা বিষয়দায় বিবৃতি বসানো হয়, কিন্তু আমার 1 বছরের মধ্যে ব্যয়গুলোর অস্তিত্ব নিঃশেষ করা যায় নাই। নিঃশেষ মানে অবলোপন করা যায় নাই, তাহলে ব্যয়ের অংশ থেকে গেল, তাহলে এই ব্যয়টাকে আমরা কি হিসেবে দিব? যে অংশ থেকে গেল এটা ভবিষ্যৎ বছরগুলোতে অবলোপন করা যাবে। তো এখন ভবিষ্যৎ বছরগুলো অবলোপন করার জন্য আমরা রেখে দিচ্ছি এটা, তো এটা আমার বর্তমান বছরের সম্পদ হিসেবে রেখে দিতে হবে, এটাকে অলিক সম্পদ বলে। তো আস্তে আস্তে এটা ভবিষ্যৎ বছরগুলোতে কি করা হয়, অবলোপন করে বাদ দিয়ে দেওয়া হয়। যেমন বিলম্বিত বিজ্ঞাপনের একই অবস্থা, এই জন্য এটা সম্পদ, কারণ ব্যয়ের যে অংশ পরবর্তী বছরের জন্য রেখে দেওয়া হয় সেটাই সম্পদ। ব্যয় ঠিকই, কিন্তু ব্যয়ের যে অংশ পরবর্তী বছর বা বছরগুলোর জন্য রেখে দেওয়া হয় সেটাকে আমরা সম্পদ বলি। এরপরে তামিমের চেহারাটা দেখাচ্ছে এখন সন্ধ্যা করে হঠাৎ করে ট্রায়াল দিচ্ছি স্যার। তারপরে নেক্সট হচ্ছে দায় পাশের শেয়ারহোল্ডারদের শর্ত ও দায়, এটার মধ্যে আমরা প্রথমে শেয়ার মূলধন হেডলাইন দিয়ে লিখবো অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন যেটা, এটা আমরা প্রথমেই বলছিলাম একবারে অঙ্কের মধ্যে, দেখো অনুমোদিত মূলধনটা কোনটা, দেখো এই খেয়াল করো, একবারই প্রথমে 25,000 শেয়ার প্রতিটি 50 টাকা মূল্যের, এটাই অনুমোদিত মূলধন। তো এটাকে নিবন্ধিত মূলধন বলে, এটাকে নামিক মূলধনও বলা হয়। এটা হচ্ছে 25,000 শেয়ার 50 টাকা করে 12,50,000। নেক্সট ইস্যুকৃত ও বিলিখিত স্যার মূলধন। এখানে শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায়, এখানে মালিকানা সত্ত্ব দায় লিখলে হবে না? না স্যার, হবে না। মালিকানা সত্ত্ব আর শেয়ার হোল্ডারদের সত্ত্ব এক জিনিস না। মালিকানা সত্ত্ব বলতে আবার আমরা প্রথম পত্রে যে মালিকানা সত্ত্ব বের করছি ওটাকে বোঝায়, কিন্তু শেয়ার হোল্ডারদের শর্ত বলতে শেয়ার হোল্ডারদের, এখানে শুধু শেয়ার হোল্ডারই কোম্পানির মালিক, এখানে শেয়ার হোল্ডারদের শর্তই লিখতে হবে, এখানে মালিকানা সত্ত্ব না। এই প্রথম পত্রে তুমি মালিকানা সত্ত্ব লিখতে পারো। অনুমোদিত মূলধন প্রতি শেয়ার 50 টাকা করে 25,000 শেয়ার, এটা ক্লোজ করে দিবা। তারপর ইস্যুকৃত ও বিলিখিত মূলধন, তো ইস্যু কত করছে আমরা দেখলাম, এবার ক নম্বর আমরা বের করছিলাম, দেখো ইস্যুকৃত শেয়ার আমরা হচ্ছে 20,000 শেয়ার ইস্যু করছি, এই যে 20,000 শেয়ার। এখন এটা প্রত্যেকটা শেয়ারের নামিক মূল্য কত, 50 টাকা, কিন্তু ইস্যু করছে কিন্তু 45 টাকা করে 10% অবহারে। এখন তুমি যখন ইস্যুকৃত মূলধন লিখতে যাবা তখন কি তুমি 45 টাকা করে লিখবা না 50 টাকা করে লিখবা? 50 টাকা। শেয়ার মূলধন সবসময় নামিক মূল্যে হয়, নামিক মূল্যে অধিহার হোক আর অবহার হোক। তো 20,000 শেয়ার 50 টাকা করে 10 লাখ টাকা হচ্ছে ইস্যু আর বিলি একই। এখন কখন ইস্যু আর বিলি আলাদা হবে, যদি কোনো অঙ্কে আমি আবেদনপত্র ইস্যু করার সিদ্ধান্ত নিচ্ছি 20,000, কিন্তু আবেদনপত্র গ্রহণ করছি আমি 18,000, তাইলে ইস্যু আর বিলি কিন্তু আলাদা হবে। কম হলে ইস্যুকৃত মূলধন আর বিলিখিত মূলধন দুইটা পৃথক হয়ে যাবে। ইস্যু লিখতে হবে 20,000 শেয়ার 50 টাকা করে, আর বিলিখিত মূলধন লিখতে হবে 50 টাকা করে 18,000 শেয়ার যদি কম পায়। বাট এই অঙ্কে দুটাই সেম, এই জন্য আমরা একসাথে লিখতে পারছি। আদায়কৃত মূলধন মানে আমি যা বিলি করলাম তার সব টাকাই আদায় হয়েছে। এক সময় ছিল এটা অনাদায়ী তলব ছিল, যে আদায় করা যায় না সবকিছু, এখন সব টাকাই আদায় হয়, যার কারণে ওই বিলিখিত মূলধনটাই আদায়কৃত মূলধন হবে। প্রতি শেয়ার 50 টাকা করে 20,000 শেয়ার। তো আদায়কৃত মূলধন আর ক্লোজ হয় না, এটা আমি টাকা পাইছি যেহেতু এটা যোগ করতে হয়, যোগ করার পরে ওই যে উপরে মোট সম্পদের সাথে মিলে গেছে দেখো। আর এখানে অধিহার তো নাই, অধিহার অবহার যেহেতু অঙ্ক, এই জন্য আর কোনো আইটেমও নাই এখানে, শেয়ার হোল্ডারদের শর্ত মোট দায় বের হয়ে গেল। এই হচ্ছে আমাদের ইস্যুকৃত মূলধন, আদায়কৃত মূলধন বা যেটা বললাম লাস্টে আর্থিক অবস্থা বিভিন্ন পূর্ণাঙ্গ নমুনা একটা। তো এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। ক্লাসের সময় কখন? এই যে ইহতেসাম গালিব, জুনায়েদ, মোরসালিন, ক্লাস কটা থেকে শুরু হয়েছে? আসলে উদ্দেশ্য হচ্ছে স্যারের, প্রিন্সিপাল স্যারের এখানে জয়েন করা, কিন্তু ক্লাস করা না নাকি? গালিব বলো দেরি কেন তোমার? স্যার আমার ইলেকট্রিসিটি ছিল না স্যার। আর মোরসালিন চৌধুরী খবর কি, তুমি ক্লাস করো? আমার তো মনে হয় না তোমার কোনদিন ক্লাসে দেখি। স্যার করি তো স্যার। না করি স্যার। তোমার আম্মুরে আমি ফোন মাঝখানে বাবারে ফোন দিছিলাম, বললো যে আমরা তো ঢাকায় স্যার আসছি, আমি তুমি ক্লাস করি স্যার, আপনি মাঝে মাঝে অন্যান্য ক্লাসে ঢুকলে আপনি দেখবেন আমি প্রেজেন্ট আছি স্যার। কয়েকটা ক্লাসে দেখছি মুরসালিনকে আমি স্যার। হ্যাঁ হ্যাঁ রিমন, মুরসালিনকে কয়েকটা ক্লাসে দেখছি আমি স্যার। তাই ক্লাস করে মোটামুটি স্যার, তো করতে না স্যার আপনার আগের ক্লাসে স্যার মুরসালিন ছিল স্যার, ওই যে ওর দাদা নাকি স্যার মারা গেছিল স্যার, ওই জন্য স্যার আসতে পারে নাই স্যার ক্লাসে।
আচ্ছা, আমরা এবারে রাহিবকে দিয়ে প্রশ্ন করি, শেয়ার অবহার কোন ধরনের ব্যয়? রাহিব বলো। আমরা এই মাত্র শেয়ার অবহার অঙ্ক করেছিলাম। রাহিব, শেয়ার অবহার কোন ধরনের ব্যয়? অবহারের অঙ্ক করালাম তো। রাহিব বলো। জি স্যার। শেয়ার, প্রথম প্রশ্ন, শেয়ার অবহার কোন ধরনের ব্যয়? তাহলে হলো, এতক্ষণ ধরে সাথে তো উত্তর দিল এটা। শেয়ার অবহার স্যার মূলধন জাতীয়। মূলধন জাতীয় ব্যয়। এত সময় লাগলে হবে? ব্যয়। আমরা এই মাত্র আলোচনা করলাম, এখানে ভুলে গেল। রিমন শিকদার বলে দেখি। রিমন তো শিকদার না, শিকদার লাগাইছো কেন? শেয়ার অবহারকে অন্য শেয়ার অবহারকে অন্য কি নামে ডাকা হয়? আর কোন নাম আছে কিনা? আমরা বলছিলাম আজকে ক্লাসে, যদি তুমি মনোযোগ দিয়ে থাকো তাহলে বলতে পারো যে অন্য আর কি নামে ডাকা হয় অবহারকে। বাকিরা বলে দেখি, বাকিরা বলতে পারো। বাট্টা এবং আরো একটা শব্দ বলছিলাম, অনুহার। হ্যাঁ, সিয়ামে বলতে চাইছিল অনুহার। এবার সিয়াম বলে দেখি, অবহারে শেয়ার ইস্যু করলে, অবহারে শেয়ার ইস্যু করলে মূলধনের স্থানান্তরের ক্ষেত্রে কি জাবেদা হবে? আজকে আমরা করছিলাম যে আমি যদি অবহারে শেয়ার ইস্যু করি, আমাদের অঙ্কটা অবহারের ছিল, তো তখন আমরা মূলধনে যখন জাবেদাটা স্থানান্তর করব তখন কি জাবেদা দিব শেয়ার মূলধনের স্থানান্তরের ক্ষেত্রে? দেখে বলতেছো না কেন? আজকে আমরা করলে করার সময় বলছিলাম তো, অবহারের টাকা যদি আমরা মূলধনে স্থানান্তর করি অথবা অবহারের শেয়ার ইস্যু ক্ষেত্রে মূলধনের স্থানান্তরের জাবেদা, শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অবহার ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। শেয়ার মূলধনটা ক্রেডিট হবে, অবহারও ডেবিট হবে, আর আবেদন তো ডেবিট হবেই, আর মূলধন ক্রেডিট। এটা আমরা আজকে অঙ্ক করাইছি না? মনোযোগ কই থাকে? এবারে তামিম ছবি দেখাইছে তখন ধরে, তামিম জিজ্ঞাসা করি। তামিম বলো, প্রতিদিন তো চুপচাপ থাকো, কোনো কথা বলো না। এবার বলো, শেয়ার অবহারকে কোন ধরনের সম্পদ বলা হয়? তামিম, শেয়ার অবহারকে কোন ধরনের সম্পদ বলা হয়? একটু আগে তানবীর জিজ্ঞাসা করছিল। স্যার 4 নাম্বারটা তো মিস হয়ে গেছে স্যার। ও 4 নাম্বার পরে বলবো না, আগে ওরা এটা জিজ্ঞাসা করি। তুমি শেয়ার অবহারকে কোন ধরনের সম্পদ বলা হয়? তামিম তো এখন উত্তরে দেয় না, দেখছো? স্যার হ্যালো হ্যালো। তো তুমি বলো না কেন? স্যার আমার কথা শেয়ার অবহারকে কোন ধরনের সম্পদ বলা হয়? আমরা বলছিলাম না আজকের অঙ্কে, এই যে তানবীর জিজ্ঞাসা করছিল তখন বললাম এটা কোন ধরনের সম্পদ। বা এর আগেও আমি যখন অবহারের জাবেদা দিচ্ছিলাম তখন বলছিলাম এটা কি। অন্যরা বলে দিই, বলতে পারবা কোন ধরনের সম্পদ এটা? সম্পদ স্যার। অলিক সম্পদ, অবাস্তব সম্পদ, অন্যান্য সম্পদ, ভুয়া সম্পদ, এই অসমন্বয়কৃত ব্যয়। হ্যাঁ, এবার নাফিস বলে দেখি। নাফিস তো মাঝে মাঝে দেখা যায় মনে হয়। শেয়ার অবহার আর্থিক অবস্থা বিবরণীর কোন শিরোনামে বসবে? এটাও আমরা এই পরের প্রশ্নে পাই যাচ্ছি। অসমন্বয়কৃত ব্যয়। অসমন্বয়কৃত ব্যয়, হ্যাঁ। এবার মিনহাজুল বলো। মিনহাজুল আমাকে শুনতে পাচ্ছ তুমি? তুমি বলো, কোম্পানির শেয়ারের লিখিত মূল্য 100 টাকা, একটা শেয়ারের নামিক মূল্য 100 টাকা, তো শেয়ার প্রতি অবহার 10% হলে প্রতিটি শেয়ারের বিক্রয় মূল্য কত হবে? মানে লিখিত মূল্য 100 টাকা আর শেয়ার প্রতি অবহার 10%, তাহলে একটা শেয়ারের বিক্রয় মূল্য কত হবে বলো? 110 টাকা স্যার। কেমনে সম্ভব? আচ্ছা, বাকিরা বলো দেখি। 90 টাকা। 90 টাকা স্যার। 90 টাকা স্যার। ও তো অধিকার সহযোগ করে দিয়েছে, এটা অবহার বলছি, অবহার। একটু তাকাইয়া দেখো, আমি তো এখানে লিখে রাখছি, যেটা আমার কথা না বুঝো তাকে দেখবো, তাহলে এটা অবহার তো বিয়োগ যায়, অবহার যোগ হয় না স্যার, বুঝছো? এরপরে নাজমুল হাসান ফেরদৌস, এ তো মাঝে মাঝে গলা ব্যথা, নেট প্রবলেম, অনেক সমস্যা। আজকে কি আমার কথা শুনতে পাচ্ছ ফেরদৌস? জি স্যার। জি স্যার। স্যার আমি সবসময় ক্লাস করি এখন। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি, কিন্তু প্রতিদিন ক্লাস। তোমার মাঝখান দিন আগে খুব গলায় সমস্যা অথবা চোখ ফুলে গেছিল এরকম দেখলাম মেসেঞ্জারে। জি স্যার। আচ্ছা দেখ, এখন 8 নম্বর আমি স্যার শিওর করতেছি, ওর স্যার আসলে অসুবিধা ছিল, আমাদের গোপালগঞ্জ আসছে স্যার ডাক্তার দেখাইতে চোখের। কোম্পানির 25,000 শেয়ার, প্রতিটি লিখিত মূল্য 100 টাকা এবং বিক্রয় মূল্য 90 টাকা। ফেরদৌস প্রশ্নের উত্তর দাও। 25,000 শেয়ার ছিল, প্রত্যেকটা লিখিত মূল্য 100, বিক্রয় মূল্য 90, তাহলে শেয়ার অবহারের মোট পরিমাণটা কত হবে? অবহারের টোটাল পরিমাণটা কত হবে, কত টাকা হবে? 2,50,000 টাকা। কিভাবে হিসাব করছো একটু বলো দেখি। স্যার এই যে বিক্রয় মূল্য
স্যার যদি 90 টাকা হয় আর লিখিত মূল্য 10 টাকা 100 টাকা লিখিত মূল্য 100 টাকা। ওভার হবে ওভার হচ্ছে 10 টাকা। ওই ওভার হবে 10 টাকা। 10 টাকা করে প্রতি শেয়ারে। স্যার ওভার হবে 10 টাকা। হ্যাঁ ঠিক আছে, 25,000 গুণ 10 শেয়ার 25,000 গুণ 10। হ্যাঁ 2,50,000 টাকা। ভেরি গুড। হ্যাঁ মুর্তুজা বলে দে এবার, অনুমোদিত মূলধনকে অন্য কি নামে ডাকা হয়? আর কোন নাম আছে কিনা? এটা অবশ্য আজকে সাদ বলছিল, তারপরে তুমি বলে দেই অনুমোদিত মূলধনকে অন্য কি না। স্যার শেয়ার মূলধন না স্যার, নিবন্ধিত মূলধন, নামিক মূলধন, অনুমোদিত মূলধনের বিকল্প নাম। নিবন্ধিত মূলধনও বলে, নামিক মূলধন। নামিক মূলধন। হ্যাঁ এরপরে আমাদের কাকে জিজ্ঞাসা করা যায়? আরমান রাফিকে জিজ্ঞাসা করলে তো উত্তর দিব অন্যটা। আরমান রাফিকে জিজ্ঞাসা করি নাকি? আরমান রাফি বলো। জিজ্ঞাসা করবো? স্যার আরমান রাফি পড়ালেখায় মারাত্মক সিরিয়াস হয়ে গেছে স্যার। সিরিয়াস? তাহলে তো জিজ্ঞাসা করা দরকার। আরমান রাফি আমাকে শুনতে পাচ্ছ তো না? আমারে তো স্যার সারাদিন ফোন দিয়ে কই সিলেবাস কি। আচ্ছা তুমি এবার বলো দেখি, একটু চিন্তা করে বলো। বারণী দেখি, কোম্পানির 20,000 শেয়ার 90 টাকা করে ইস্যু করে, 25,000 শেয়ারে আবেদনপত্র পাওয়া যায়। 20,000 শেয়ার 90 টাকা করে ইস্যু করে, আবেদনপত্র পাইছি 25,000 শেয়ারে। হ্যাঁ তারপরে আবেদনের টাকা যদি আমি পাওয়ার ক্ষেত্রে কি জাবেদা হবে যদি প্রতিটি শেয়ারে লিখিত মূল্য 100 টাকা হয়? মানে পাওয়ার জাবেদাটা করবা তুমি, মানে 20,000 শেয়ার 90 টাকা করে ইস্যু করছে, আবেদনপত্র পাইছে 25,000 শেয়ারে। হ্যাঁ আবেদনের টাকা পাওয়া গেলে আমরা কি জাবেদা দিব যদি একটা শেয়ার লিখিত মূল্য 100 টাকা হয়? আমরা মনে আজকের অঙ্কে প্রথম করছিলাম, এটা পারা উচিত। স্যার পারবো না স্যার। আচ্ছা এনামুল বলো দেখি, স্কুল বয় এনামুল বলো। মানে কোম্পানি 20,000 শেয়ার 90 টাকা করে ইস্যু করে 25,000 শেয়ারে আবেদনপত্র পাইছে। হ্যাঁ তাহলে আবেদনপত্রের টাকা যে পাওয়া গেল এর জন্য কি জাবেদা হবে যদি একটা শেয়ারের লিখিত মূল্য 100 টাকা হয়? পারবা না? আচ্ছা কে পারবা এটা জাবেদা বলতে? পারবা? তাহলে বলো, বলো তাড়াতাড়ি বলো। শেয়ার আবেদন সব ডেবিট স্যার হয় নাই স্যার, হয় নাই। বলো না স্যার হয় নাই, হয় নাই, এই যে বলে দিচ্ছ হয় নাই। আচ্ছা যে হয় নাই বলছে ও বলো দিই এটা সঠিকটা কি হবে? স্যার ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। টাকা হবে স্যার 18 লক্ষ টাকা। কিভাবে হিসাব করছো একটু বলবা? 18 লক্ষ টাকা? জি স্যার, স্যার শেয়ার ইস্যু করা হয়েছে 20,000, বাট স্যার আবেদন পাইছে 25,000, অর্থাৎ স্যার বেশি পাইছে। বাট স্যার আমাদেরকে তো স্যার বিলিং সরি ইস্যুকৃত শেয়ারের বেশি তো স্যার আমি কাউন্ট করতে পারবো না, তাই স্যার 90 কে 20,000 দ্বারা গুণ করে। না স্যার হয় নাই। এবার হয় নাই কেন আমি বলি, আবেদনপত্রের টাকা পাওয়ার ক্ষেত্রে সব টাকাই নেওয়া হয়, 25,000 শেয়ার 90 টাকা করে হবে স্যার। কেন হবে? আমি তো বলছি আবেদনপত্রের টাকা পাওয়া গেলে কি জাবেদা হবে, আমি বলি নাই মূলধনের স্থানান্তর। তোমার কথা ঠিক আছে, তুমি মূলধনের স্থানান্তরের ক্ষেত্রে ওই 20,000 শেয়ার নিয়ে কাজ করবা, কিন্তু টাকা পাওয়ার ক্ষেত্রে তো তুমি সব টাকাই নিচ্ছ। তাহলে 25,000 গুণ 90 এটা যাবে 22,50,000। 22,50,000 ঠিক আছে। এখন তারপরে গালিব বলো, গালিব পাবলিক লিমিটেড কোম্পানি, এটা অবশ্য তুমি ক্লাসে না থাকলেও পড়ার কথা। পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধনের পর কি শেয়ার ইস্যু করতে পারে? নিবন্ধনের পর শেয়ার ইস্যু করতে পারে কিনা পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধনের পর? নিবন্ধনের পর পারে তো স্যার। নিবন্ধনের পর শেয়ার ইস্যু করতে পারে, এটা জানতে চাচ্ছি। জি স্যার। না স্যার, পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধনের পর শেয়ার ইস্যু করতে পারে না, কারণ পাবলিক লিমিটেড কোম্পানি কার্যারম্ভের অনুমতিপত্র লাগে। এই যে এটা কিন্তু পারা উচিত ছিল, কারণ এটা যৌথ মূলধনী কোম্পানি গঠন প্রণালীর মধ্যেই আছে। কোন কোম্পানি নিবন্ধনের পর শেয়ার ইস্যু করতে পারে নিজেদের মধ্যে বলতে পারবা? কোন কোম্পানি? প্রাইভেট লিমিটেড কোম্পানি ওরা পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির জন্য আরো একটা স্টেপ অতিক্রম করতে হয়, কার্যারম্ভের অনুমতিপত্র। তো যাই হোক, এখনো কিন্তু সব সাবজেক্টে দক্ষ হয়েছে এমনটা না, কিন্তু ম্যানেজমেন্ট অবস্থা ভালো না। এই অঙ্কটা হোমওয়ার্ক করবা, অবহারের অঙ্ক বইয়ের, আর সবাই জয়েন করবা। বিশেষ করে স্যারে কথা বলার সুযোগ দিলে বলো, বাট কথা না বলার সুযোগ দিলে তো তুমি বলতে পারবে না, তবে জয়েন করবা। স্যার একটা প্রশ্ন আছে স্যার। স্যার মানে আমি যদি ভিডিও অফ করে রাখি এতে কি কোনো সমস্যা হবে স্যার? ভিডিও অন না নাকি কলেজ অফ করে রাখি স্যার? না কলেজ পুরো আসতে হচ্ছে অফ করলে কোনো সমস্যা হবে না, যদি কোনো কারণে স্যারে আবার অন করে ফেলা তখন কিন্তু বিপদ আছে। ও আচ্ছা আচ্ছা জি স্যার, তাহলে প্রিপারেশন নিয়ে বলবো না। এটা স্যারে অন টেস্টে করতে পারে, বুঝছো, অন টেস্টে করে স্যাররা, অন টেস্টে করে হচ্ছে যে আমার স্টুডেন্ট দু একজনকে দেখি যে কেমন চেহারা বসছে। এই কারণে আমি বলে রাখলাম আর যে তোমাদের যদি সম্ভব হয়
যদি কলেজ ইউনিফর্ম একবারই নাই থাকে তাও অন্তত সাদা শার্ট পরে হলেও বসো, যাতে বুঝতে পারে জি স্যার। স্যার এইখানে কি 12 এ শুধু আমরা নাকি সবাই স্যার? সবাই